আবারও চলে এসেছি নোংর কবিতাটা নিয়ে। যেটুখানি অংশ বাকি ছিল আজ শেষ করার চেষ্টা করব। দেখো, আগের প্যারায় আমরা পড়েছি, জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে ওঠে, এ তড়িতে মাথা ঠুকে সমুদ্রের দিকে তারা ছোটে। তারপর ভাটার শোষণ, স্রোতের প্রবল প্রাণ করে আহরণ। স্রোত মানে এখানে হচ্ছে জলধারা, জলপ্রবাহ, আর আহরণ মানে সংগ্রহ করা বা জোগাড় করা। জোয়ারের পর ভাটার শোষণ শুরু হয়। আমরা জানি জোয়ারের পর ভাটা আসে, আবারও জোয়ার আসে, এইভাবে বৃত্তাকারে ঘুরতে থাকে। জোয়ার যেমন প্লাবন ঘটায়, চতুর্দিক উচ্ছ্বসিত করে, মানে এক কথায় জোয়ার সব কিছু উজাড় করে দেয়, আর ভাটা তেমনই শোষণ করে নেয়, কেড়ে নেয়। এখানেও বলছে দেখো, জোয়ারের সময় জলের স্রোতে যে প্রাণ লক্ষ্য করা যায়, ভাটা সেই প্রাণ শোষণ করে নেয়। তাই জন্য এখানে বলেছে যে স্রোতের প্রবল প্রাণ করে আহরণ। আহরণ মানে এখানে সংগ্রহ করা, কিন্তু এখানে অর্থটা হচ্ছে কেড়ে নেওয়া। জোয়ার ভাটায় বাঁধা এ তটের কাছে, আমার বাণিজ্য তরী বাঁধা পড়ে আছে। জোয়ার ভাটা অর্থাৎ সুখ দুঃখের কথা বলছে। কবির জীবনের এই সুখ দুঃখের কাছে আর কি কবির বাণিজ্য তরী বাঁধা পড়ে আছে। যতই না দাঁড় টানি, যতই মাছ তুলে বাঁধি পাল, নোঙরের কাছি বাঁধা তবু এ নৌকা চিরকাল। মানে যতই কবি নৌকাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দাঁড় টানছেন, মাছ তুলে পাল বাঁধছেন, তবুও নৌকা কিন্তু স্থির হয়ে আছে, নৌকা একটুও এগোচ্ছে না। তার কারণ হচ্ছে নোঙরের কাছি সমুদ্র তটে বাঁধা পড়ে আছে। এই লাইন কটার আড়ালে কবি কি বলতে চেয়েছেন সেটা একটু দেখে নেওয়া যাক। কবির যে আত্মপ্রতিষ্ঠার ইচ্ছা বা স্বপ্ন, তা জোয়ার ভাটা অর্থাৎ সুখ দুঃখময় জীবনের কাছে বাঁধা পড়ে আছে। বাণিজ্য যাত্রার উদ্দেশ্যই হচ্ছে অর্থ উপার্জন এবং স্বাচ্ছন্দ্য আহরণ। জীবনে সকলেই প্রাচুর্য চাই, সফলতা চাই, কবিও এর ব্যতিক্রম নন। কিন্তু ছলনাময় ব্যর্থতা তাঁর জীবনে অভিশাপ বয়ে এনেছে। সমকালীন একটা উদাহরণ দিলে তোমরা নিশ্চয়ই বুঝবে। তোমরা এখন স্কুলে চাকরি প্রার্থীদের আন্দোলনের ঘটনা নিশ্চয়ই টিভিতে দেখো। যতই তারা আন্দোলন ধর্মঘট করুক না কেন, তাও কি নিয়োগ হচ্ছে না। তারা তো কষ্ট করে পড়ে পরীক্ষা দিয়ে পাশ করে বসে আছে নিজেদের প্রতিষ্ঠা করবার জন্য, কিন্তু রাজনৈতিক বাধার কারণে তা কিছুতেই সম্ভব হচ্ছে না। তাও তারা হাল ছাড়েনি, প্রতিনিয়ত ধর্মঘট আন্দোলন করছে, ধর্নায় বসছে। তেমনি এখানেও কবি দাঁড় টানছেন, মাছ তুলে পাল বাঁধছেন, তাও তার সফলতার সম্ভাবনা ক্ষীণ হয়ে যায়। মাছ তুলে পাল বাঁধা জানো তো, মানে যাতে নৌকাটি আর কি খুব সহজেই যেতে পারে, সেই জন্য মাছ তুলে পাল বাঁধা হয়। মাছ তুলে পাল বাঁধা মানে হচ্ছে এক ধরনের কাপড় বাঁধা। পরের লাইনটা দেখো, নিস্তব্ধ মুহূর্তগুলি সাগর গর্জনে ওঠে কেঁপে। কবি অজিত দত্ত, তিনি হচ্ছেন অন্ধকারে একজন নিঃসঙ্গ একক সংগ্রাম, মানে তার সঙ্গে আর কেউ ছিল না, তিনি একাই সংগ্রাম করছেন। যে রাতের মানে অন্ধকার পৃথিবীকে ঘুম পাড়িয়ে দেয়, সেই অন্ধকারই তার আত্মপ্রতিষ্ঠার যাত্রা শুরু। তো এই নৌকায় তিনি একাধারে দাঁড়ি ও কাণ্ডারি। কোনো সঙ্গী সাথী নেই, ভিড় নেই, কোলাহল নেই, নেই কোনো অজানা অচেনা দুর্বিপাক। দিনের বেলা যে লোক সমাগম থাকে, ব্যস্ততা ও কোলাহলে ভরে যায় তটসীমা, রাত্রির আধারে সব কিছুই অপসৃত হয়। এই জন্য কবির প্রতিটি মুহূর্ত স্তব্ধতায় বিলীয়মান। অর্থাৎ এখানে যেটা বলছে যে নিস্তব্ধ মুহূর্তগুলি কেন বলছে, কারণ কবি রাত্রিবেলা যাত্রা শুরু করেছেন, তো সেই সময় চারিদিক এমনিই নিস্তব্ধ থাকে, তখন শুধুমাত্র সাগরের যে গর্জন সেটাই শুনে কবি আর কি কেঁপে কেঁপে উঠছেন। স্রোতের বিদ্রূপ শুনি প্রতিবার দাঁড়ের নিক্ষেপে। বিদ্রূপ আমাদের মানসিকভাবে আঘাত করে। এখানে বলছে যে স্রোতের বিদ্রূপ শুনি প্রতিবার দাঁড়ের নিক্ষেপে। কেন স্রোতের বিদ্রূপ শুনছেন কবি?
কবি দাঁড়ে নিক্ষেপ করছেন যাতে নৌকাটা একটু এগিয়ে যায়, কিন্তু নৌকার সাথে নোঙরের কাছি বাঁধা থাকার কারণে জলের স্রোত ও নৌকাটাকে একটুও এগিয়ে দিতে পারছে না। তখন স্রোতের আওয়াজ কবির কানে বিদ্রূপ ধ্বনির মতো শোনায়। যতই তারার দিকে চেয়ে করি দিকের নিশানা, ততই বিরামহীন এই দাঁড় টানা। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে তিনি রাত্রির বেলা এই যাত্রা করেছিলেন, কারণ এখানে দেখো, এখানে বলছে যে যতই তারার দিকে চেয়ে করি দিকের নিশানা, তারা তো নিশ্চয়ই আর দিনে ফুটবে না। তাহলে এখান থেকেই বোঝা যায় যে তিনি যাত্রাটা রাত্রিরে করেছিলেন। তো তিনি দিকভ্রান্ত হয়েছেন, মানে পথ হারিয়েছেন, তাই তিনি তারার দিকে চেয়ে দিকের নিশানা করছেন। এখানে দিক বলতে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এই দিকগুলির কথা বলা হয়েছে। এখানে কি বলছে, ততই বিরামহীন এই দাঁড় টানা। দাঁড় টানা কেন বিরামহীন? বিরামহীন মানে হচ্ছে বিশ্রামহীন অথবা বিরতিহীন। তো কেন এই বিরামহীন দাঁড় টানা? কবি জানেন দূর সমুদ্রে পাড়ি দিতে হলে নিরলস দাঁড় টানা প্রয়োজন। লক্ষ্যে পৌঁছানোর এই অক্লান্ত প্রাণপণ চেষ্টা তাকে একদিন সাফল্যের দোরগোড়ায় পৌঁছে দেবে, কিন্তু নৌকার কাছি যেহেতু নোঙরের সঙ্গে বাঁধা পড়ে আছে, তাই নৌকা স্থির, দাঁড় টেনেও কোনো লাভ হচ্ছে না। কিন্তু কবি তো হাল ছাড়েননি, তাই তার দাঁড় টানার কোনো সীমা পরিসীমা নেই। এই জন্য এই কাজকে বিরামহীন বলেছেন, অর্থাৎ বিশ্রামহীন বলেছেন। তারপরে বলছে দেখো, তরি ভরা পণ্য নিয়ে পাড়ি দিতে সপ্ত সিন্ধু পারে। এই সপ্ত সিন্ধু পার, সেটার যে মানেটা সেটা আমাদেরকে বুঝতে হবে। এটা আমি লিখে রেখেছি আগে থেকে। সপ্ত সিন্ধু, সপ্ত মানে আমরা জানি কি 7, আর সিন্ধু হচ্ছে একটা নদীর নাম। তাহলে আমরা যদি এটাকে বলি, একসাথে বলি, তাহলে সপ্ত মানে 7 আর সিন্ধু জানি একটা নদীর নাম, তাহলে 7টা নদীর কথা বলা হচ্ছে, 7 নদী। একটা তো নদীর নাম এখানে দেওয়াই আছে, সিন্ধু। আর বাদ বাকিগুলো দেখো, 2 নম্বর হচ্ছে বিতস্তা, 3 নম্বর ইরাবতী, 4 নম্বর চন্দ্রভাগা, 5 নম্বর শতদ্রু, 6 হচ্ছে বিপাশা, আর 7 সরস্বতী। এই 7টা নদীকে একসাথে বলা হয় সপ্ত সিন্ধু। এবারে যেটা বলছে কি, সপ্ত সিন্ধু পারে, এই 7 নদী বিধৌত অঞ্চলকে বোঝায় সপ্ত সিন্ধু পার। বিশ্বের দীর্ঘতম নদীগুলির মধ্যে হচ্ছে একটি নদী এই সিন্ধু, মানে সিন্ধু নদীটা হচ্ছে সব থেকে বড় নদী। যে কটা নদীর নাম এখানে বললাম তার মধ্যে সিন্ধু নদীটা হচ্ছে সব থেকে বড় নদী। আর বাকি যে ছোট নদীগুলো আছে, মানে বিতস্তা, ইরাবতী, চন্দ্রভাগা, শতদ্রু, বিপাশা, সরস্বতী, এই 6 নদী সিন্ধু নদীতে কোনোভাবে মিশছে। তারপর সিন্ধু নদী, যেখানে উৎপত্তি, তিব্বতের কৈলাস পর্বত থেকে দক্ষিণের পাকিস্তানের করাচি হয়ে আরব সাগর পর্যন্ত প্রবাহিত হয়েছে। মানে সিন্ধু নদীটা মানে তিব্বতের কৈলাস পর্বত থেকে এসে আরব সাগরে পড়ছে। আর এই তার মধ্যে যে 6 নদী যেটা আছে, সেই নদীগুলো সিন্ধু নদীতে পড়ছে, আর সিন্ধু নদী আরব সাগর পর্যন্ত প্রবাহিত হচ্ছে। তাহলে দক্ষিণ এশিয়ার একটি প্রধান জলপথ এটা সিন্ধু নদীটা। এবার যেহেতু সেটা আরব সাগরে পড়ছে, মানে হচ্ছে সমুদ্রে পড়ছে, আগেকার যুগে এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য জলপথ অর্থাৎ সমুদ্রপথকেই বেছে নেওয়া হতো। তাহলে তরি ভরা পণ্য নিয়ে পাড়ি দিতে সপ্ত সিন্ধু পারে, মানে এখানে তো কবি বাণিজ্যের জন্য বেরিয়েছেন, তাই জন্য তিনি এক দেশ থেকে আর এক দেশে যাবেন, তো সেই জন্যই তিনি সমুদ্রপথকেই বেছে নেবেন, এটাই স্বাভাবিক। তাই জন্য এখানে বলছে যে সপ্ত সিন্ধু পারে। তরি ভরা পণ্য নিয়ে পাড়ি দিতে সপ্ত সিন্ধু পারে। এবারে বলি তরি ভরা পণ্য নিয়ে। কবি এখানে তরি ভরা পণ্য নিয়ে বাণিজ্যের জন্য সপ্ত সিন্ধু পারে যেতে চেয়েছেন। একজন কবির নৌকা ভরা পণ্য আর কি হতে পারে?
তার সৃষ্টি কাব্য ফসল ছাড়া অর্থাৎ কাব্য সম্পদ ছাড়া, তাহলে কবি এখানে তার কাব্য ফসল অর্থাৎ কাব্য সম্পদ নিয়ে বাণিজ্যের জন্য বাইরে পাড়ি দিতে চেয়েছেন, মানে দেশ বিদেশে। এরপর লাইনটা বলছে কি, নোঙর কখন জানি পড়ে গেছে তটের কিনারে। এখানে কখন জানি এই শব্দ দুটোর দ্বারাই বোঝা যাচ্ছে যে কবি জানেনও না যে কখন নোঙর পড়ে গেছে তটের কিনারে। তো এই লাইনটার দ্বারা কি বোঝাতে চেয়েছেন কবি, মানুষের জীবন নিশ্চিম অন্ধকারে দূর সমুদ্রযাত্রার মতোই দুর্গম এক অভিসার যাত্রা। মানুষ লক্ষ্যে পৌঁছাতে যায়, তাই নিরন্তর সংগ্রাম করে, কিন্তু এই সংগ্রামের ব্যর্থতা কোথায় লুকিয়ে আছে তা আবিষ্কার করতে পারে না। যেমন কবিও পারেনি, যে তার নোঙর কখন পড়ে গেছে সেটা কবি নিজেও জানে না, কবির অজান্তেই নোঙর পড়ে গেছে। তাই লক্ষ্যে পৌঁছানো দূরে থাক, তার জীবন নৌকা সংসার সমুদ্রের কিনারায় অচল। সমসাময়িক সামাজিক আর্থিক পরিস্থিতিতে এই ব্যর্থতাই যেন ধ্রুব সত্য হয়ে দাঁড়িয়েছে। তারপরে লাইনে আমরা চলে যাই, সেটা হচ্ছে কি, সারা রাত তবু দাঁড় টানি, তবু দাঁড় টানি। তো এখানে তবু কথাটি কেন বলা হয়েছে বলো তো? তবু শব্দটি একটা হচ্ছে বিয়োজক অব্যয়, মানে দুঃখজনক একটা ব্যাপার। কবি বুঝতে পারেননি যে তার বাণিজ্য তরীর নোঙর কাছির সঙ্গে সমুদ্র তটে আটকে রয়েছে। না জেনে না বুঝে অক্লান্ত অবিরল পরিশ্রমে মাতোয়ারা হয়েছিলেন তিনি। পরের লক্ষ্যে পৌঁছতে পারবেন না জেনেও তিনি নিরন্তর দাঁড় টেনেছেন। এই জন্যই এখানে তবু শব্দটি ব্যবহার করা হয়েছে। কবি স্বাবলম্বী, স্বপ্রতিষ্ঠ ও উপার্জনক্ষম হতে চান, কিন্তু যে বাণিজ্য তৈরি করে তিনি সুদূরের পথে পাড়ি দিতে চান, সেই বাণিজ্য তরীর নোঙর সমুদ্র তটের সঙ্গে বাঁধা পড়ে আছে বলে তিনি তার লক্ষ্যে পৌঁছাতে পারবেন না জেনেও এতটুকু পিছুপা হতে চাননি। গীতায় লেখা আছে, কর্ম করো, ফলের আশা করো না। তো এখানেও কবিরও অনুরূপ, মানে একই মানসিকতার প্রকাশ ঘটেছে। তাই এখানে বলছে কি, কবি বলেছেন যে সারা রাত তবু দাঁড় টানি, তবু দাঁড় টানি, মানে এখানে যে তবু শব্দটি ব্যবহার করা হয়েছে এর থেকেই বোঝা যাচ্ছে যে কবি বুঝতে পারছেন যে তিনি লক্ষ্যে পৌঁছাতে পারবেন না বা সে আশা খুবই ক্ষীণ, তাও তিনি নিরলস চেষ্টা করে যাচ্ছেন। এই যে কবিতাটি পড়লাম, ব্যাখ্যা করলাম, তোমরা কি বুঝতে পারছো সেটা কমেন্ট করে জানিও, বা কেমন লাগছে তাও জানিও। আর যদি তোমাদের ভালো লাগে, একটু যদি বুঝতে পারো, তাহলে তোমরা বন্ধুদের সাথে একটু শেয়ার করো আর লাইক করো। আগামী দিনে এরকম অনেক ভিডিও আনবো, যে গল্প কবিতাগুলো, তো সেগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা সঙ্গে থেকো।